হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা আবার নিয়ে এসেছি আজকে একটা নতুন মক টেস্ট। এটা পার্ট 14। এর আগে আরও 13টা পার্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, লিসবন কোন দেশের রাজধানী? যে কোনো দেশের রাজধানী থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো এখানে প্রশ্ন হচ্ছে লিসবন কোন দেশের রাজধানী। এখানে অপশান কী কী রয়েছে? আয়ারল্যান্ড, পর্তুগাল, ফিলিপিন্স, সুইডেন। এর সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। লিসবন পর্তুগালের রাজধানী, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। পর্তুগালের রাজধানী সম্বন্ধে যতক্ষণ জানলাম, সুতরাং অন্যান্য দেশগুলোর রাজধানী সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার। যেমন আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন, অবশ্যই মনে রাখবেন আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন। ফিলিপিন্সের রাজধানীর নাম মানিলা ও সুইডেনের রাজধানীর নাম স্টকহোম। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কোথায় অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? মুর্শিদাবাদ, হরিণঘাটা, ব্যারাকপুর, বর্ধমান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হরিণঘাটা। পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার হরিণঘাটায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সিল্ক শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলাটি বিখ্যাত? এখানে অপশান কী কী রয়েছে? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পুরুলিয়া। এর সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ। সিল্ক শিল্পের জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হচ্ছে বিখ্যাত। মুর্শিদাবাদে কোরিয়াল ও গরদ সিল্ক পৃথিবী বিখ্যাত। সিল্ক দুটোর নাম অবশ্যই মনে রাখবেন, কোরিয়াল ও গরদ। নেক্সট প্রশ্ন, বরেন্দ্র কি? পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলসমূহ, লাল রঙের প্রাচীন পলিমাটি, নবীন পলিমাটি, হ্রদ। বরেন্দ্র হচ্ছে প্রচুর প্রাচীন মাটি। সুতরাং এখান থেকে এবার আপনারা আন্দাজ করে নিতে পারছেন কোনটা সঠিক উত্তর হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লাল রঙের প্রাচীন পলিমাটি। অর্থাৎ বরেন্দ্র কি? লাল রঙের প্রাচীন পলিমাটি। নেক্সট প্রশ্ন, ভারতের রক্ষাকর্তা বলতে কাকে বুঝি? এখানে অপশান কী কী রয়েছে? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে যে চারজন রাজার নামই আছে, সেই চারজন রাজাই খুব খুব ভালো, মানে সেই সময়কার খুব সাকসেসফুল রাজা ছিল। কিন্তু এই চারজন রাজার মধ্যে কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় এবং কেন বলা হয় সেটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্তকে কেন রক্ষাকর্তা বলা হয়? কারণ স্কন্দগুপ্ত তার যে সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যকে হুনদের হাত থেকে রক্ষা করতে পেরেছিল। ভারতকে হুনদের যে আক্রমণ, সেই আক্রমণকে রক্ষা করতে পেরেছিল এবং হুনদেরকে প্রতিহত করতে পেরেছিল। এই জন্যই কিন্তু স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্ত গুপ্ত বংশের নবম রাজা ছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তিনি কার পর সিংহাসনে বসেছিলেন? তিনি কুমারগুপ্তের মৃত্যুর পর, অর্থাৎ তিনি কুমারগুপ্তের সন্তান ছিলেন। কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত গুপ্ত বংশের সিংহাসনে বসেছিলেন। সুতরাং একটা প্রশ্ন থেকে দেখেছেন কতগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। মক টেস্ট আপনারা দিচ্ছেন, মক টেস্টের সঠিক উত্তর আপনারা সবার আগে করার চেষ্টা করুন। তারপর দেখুন আমি যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরটার সঙ্গে মিলিয়ে নিন যে আপনাদের উত্তর যেটা আপনারা দিচ্ছেন সেটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যদি ম্যাক্সিমাম প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তো ঠিক আছে, নয়তো আপনাদের এখনও কিন্তু অনেক অনেক প্রিপারেশন করতে হবে। নেক্সট প্রশ্ন, উইলিয়াম হকিন্স কার সময় ভারতে এসেছিলেন? এখানে অপশান কি রয়েছে? ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জাহাঙ্গীর। উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন। উইলিয়াম হকিন্স কে ছিলেন? উইলিয়াম হকিন্স ছিলেন ইংল্যান্ডে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি এবং তার জাহাজ ভারতের সুরাটে 1608 খ্রিস্টাব্দে নোঙর করেছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্নটা এইভাবে আসতে পারে, উইলিয়াম হকিন্স কবে ভারতে এসেছিলেন? সেক্ষেত্রে উত্তর কী দেবেন? আপনাকে অবশ্যই সালটা মনে রাখতে হবে, 1608 খ্রিস্টাব্দে। এইবার প্রশ্নটা অন্যরকমভাবে আসুক, উইলিয়াম হকিন্সের জাহাজ ভারতের কোথায় নোঙর করেছিল 1608 খ্রিস্টাব্দে? 1900 নয়, 1608 খ্রিস্টাব্দে। সেখানে উত্তর কী হবে? সুরাটে।
প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। এবং উইলিয়াম হকিন্স কে ছিলেন সেটা আগেই বলে দিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি, ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির। নেক্সট প্রশ্ন, শুশুনিয়া পাহাড়ের উচ্চতা কত? এখানে অপশান কী কী রয়েছে? এখানে অপশান রয়েছে 335 মিটার, 442 মিটার, 752 মিটার, 2612 মিটার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 442 মিটার। শুশুনিয়া পর্বতের উচ্চতা 442 মিটার। এখান থেকে এবার দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে শুশুনিয়া কী জাতীয় পর্বত? আমরা কী জানি? স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, এগুলো সম্বন্ধে আমরা জানি। তাহলে এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, বা সঞ্চয়জাত পর্বত, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শুশুনিয়া কী জাতীয় পর্বত? সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে যে শুশুনিয়া কী জাতীয় পর্বত। শুশুনিয়া হলো ক্ষয়জাত পর্বত। এবং এত কিছু যতক্ষণ জানলাম, শুশুনিয়ার অবস্থানটাও আমাদের জানা দরকার, যে শুশুনিয়া কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে আমরা জানি। পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে। শুশুনিয়ার অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে আপনাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, চূর্ণী নদী নিম্নলিখিত কোন শহরটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? এখানে অপশান কী কী রয়েছে? রানাঘাট, দুর্গাপুর, ঝাড়গ্রাম, শিলিগুড়ি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রানাঘাট। চূর্ণী নদী রানাঘাটের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, গোল গম্বুজ। গোল গম্বুজ নিয়ে এবার বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করব, কারণ গোল গম্বুজ কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কী বলবো স্থাপত্য বলা যেতে পারে ইন্ডিয়ান হিস্ট্রির, এবং গোল গম্বুজ থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা থাকে। তো গোল গম্বুজ থেকে বেশ কয়েকটা প্রশ্ন এখন আলোচনা করব। আগে দেখুন আপনারা সঠিক উত্তরগুলো আপনারা আগে করে ফেলতে পারছেন নাকি। গোল গম্বুজ, প্রথম প্রশ্ন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? সুরাট, আগ্রা, বিজাপুর, জয়পুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিজাপুর। গোল গম্বুজ অবস্থিত হচ্ছে বিজাপুরে। নেক্সট প্রশ্ন, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? আগে আমরা কি জানলাম? বিজাপুরে অবস্থিত। এবার রাজ্যটাও আমাদের কিন্তু জানতে হবে, শুধুমাত্র স্থানটা জানলে হবে না, রাজ্যটাও জানতে হবে। এখানে অপশান কী কী রয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কর্ণাটক। অর্থাৎ গোল গম্বুজ কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। দুটোই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, গোল গম্বুজের বিশেষ বৈশিষ্ট্য কী? কেন গোল গম্বুজ এত বিখ্যাত স্থাপত্য কেন? এর বিশেষ বৈশিষ্ট্যটা কী? অপশান কী কী রয়েছে? এটি বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ, এটি এশিয়ার বৃহত্তম স্থাপত্য গম্বুজ, এটি ভারতের বৃহত্তম স্থাপত্য গম্বুজ, উপরের কোনোটিই নয়। উপরের কোনোটি নয়, এটা তো একদম ভুল হবে, সেটা বুঝতেই পারছেন। সুতরাং আপনাদের তিনটে উত্তরের মধ্যে থেকে আপনাদের কিন্তু চুজ করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এটি বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ। অর্থাৎ গোল গম্বুজ বিশ্বের, পুরো বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, আবার গোল গম্বুজ থেকে, গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নটা তো ইম্পর্টেন্ট হওয়া স্বাভাবিক, কারণ গোল গম্বুজ যেহেতু এতটা ইম্পর্টেন্ট, সুতরাং সেটা কে নির্মাণ করেছিল এই প্রশ্নটা হওয়া খুবই স্বাভাবিক। গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ আদিল শাহ, আকবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোহাম্মদ আদিল শাহ। গোল গম্বুজ নির্মাণ করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। নেক্সট প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়ানদের জন্য, ভারতীয়দের জন্য, তাশখন্দ কোন দেশের রাজধানী? শুধু কোন দেশের রাজধানী এটা ইম্পর্টেন্ট নয়, তাশখন্দ কিন্তু একটা বিশেষ কারণে ইম্পর্টেন্ট, সেটা এখন আলোচনা করব। কেন তাশখন্দ ইম্পর্টেন্ট? তাশখন্দ কোন দেশের রাজধানী? এখানে অপশান কী কী রয়েছে? কিরগিজস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী হলো তাশখন্দ। এইবার আমরা আলোচনা করব তাশখন্দ কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য। শুধুমাত্র একটা রাজধানী, যে কোনো দেশের রাজধানী তো আমরা নিয়ে পড়ি, মনে রাখলেই হয়ে গেল, কিন্তু তাশখন্দ কেন ইম্পর্টেন্ট? এই তাশখন্দে 1965 সালে ভারতের যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারত জয়লাভ করেছিল, এবং ভারত জয়লাভ করার পর এই তাশখন্দে কিন্তু ভারত এবং পাকিস্তান চুক্তিবদ্ধ হয়েছিল। ভারতের তরফ থেকে কে ছিলেন? ভারতের তরফ থেকে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী।
আর পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন আইয়ুব খান। লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান সেই চুক্তিপত্রে সই করেছিল। ভারত জয়লাভ করার পর কিন্তু শুধু চুক্তিপত্র নয়, ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল 1965 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে ভারত জয়লাভ করার পর চুক্তিবদ্ধ হয়েছিল। কিন্তু খুবই দুঃখের বিষয়, এই তাসখন্দেই রহস্যজনকভাবে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল। তো যার জন্যই বুঝতে পারছেন তাসখন্দ জায়গাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সট প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে অপশান কী কী রয়েছে? 1817 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এবং হিন্দু কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত? এখানে অপশান কী কী রয়েছে? আহমেদাবাদ, এলাহাবাদ, বারাণসী, হায়দ্রাবাদ। অনেক স্টুডেন্ট এখানে, যেহেতু আহমেদাবাদ বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, সেহেতু অনেক স্টুডেন্ট কিন্তু অপশান এ কিন্তু করে দিয়ে চলে আসবে। কিন্তু সেটা করলে অপশান এ যদি উত্তর করেন, আহমেদাবাদ যদি উত্তর করেন, সেই ক্ষেত্রে উত্তর কিন্তু সম্পূর্ণ রকমভাবে ভুল হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বারাণসী। বারাণসী রেশম শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। বারাণসীর যে বেনারসি শাড়ি, সেই বেনারসি শাড়ি আমরা সবাই জানি এটা পৃথিবী বিখ্যাত। এবং এই বেনারস শহরটি কোথায় অবস্থিত? এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন, কিন্তু অবশ্যই পরীক্ষায় আসতে পারে। বেনারস শহরটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের। বেনারস শহরটি অবস্থিত হচ্ছে, বা বারাণসী শহরটি অবস্থিত, যে কোনো আসুক, বেনারস আসুক, বারাণসী আসুক, একই জিনিস। শহরটি অবস্থিত ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? এখানে অপশান কী কী রয়েছে? তেলেগু, কানাড়া, তামিল, সংস্কৃত। আমরা জানি সঙ্গম যুগের যে সাহিত্য, সেটা ভারতের কোন প্রান্তে হয়েছিল? ম্যাক্সিমাম বিস্তৃতিটা কোথায় ছিল? সেটা ছিল দক্ষিণ ভারতে। সুতরাং দক্ষিণ ভারতের কথা যখনই আমরা জানবো, তখনই আমরা সংস্কৃতটাকে এলিমিনেট করে দিতে পারবো। তাহলে বাকি থাকছে কি? তেলেগু, কানাড়া, তামিল। তেলেগু, কানাড়া, তামিল, এই তিনটের মধ্যে সবথেকে প্রাচীন ভাষা কোনটা? তামিল। সুতরাং সঠিক উত্তর অপশান সি, সঙ্গম যুগের সাহিত্য তামিল ভাষা ব্যবহৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আদি অখণ্ড বেদকে কে চতুর্বেদে বিভক্ত করেছিল? আমরা জানি বেদ 4টি ভাগে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু এই যে আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিল, সেটা কে করেছিল? এখানে অপশান কী কী রয়েছে? ব্যাস, পণিনি, পতঞ্জলি, কুমারিল ভট্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ব্যাস। ব্যাস এই আদি অখণ্ড বেদকে চতুর্বেদে বিভক্ত করেছিল। নেক্সট প্রশ্ন, শিবাজির পর তার সিংহাসনে কে বসেছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? শম্ভুজি, রাজারাম, তারাবাই, দ্বিতীয় শিবাজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শম্ভুজি। শিবাজির পর তার সিংহাসনে বসেছিলেন শম্ভুজি। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্নও বলা যেতে পারে। নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে কে চরমপন্থী ছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি এই প্রশ্নটার সঠিক উত্তর না করতে পারেন, আমার বলা পর্যন্ত যদি আপনারা অপেক্ষা করেন, তাহলে বলবো এখনও কিন্তু আপনাদের প্রচুর প্রিপারেশান নিতে হবে, প্রচুর মক টেস্ট আপনাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আপনারা এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই উইক আছেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী নেতা ছিলেন। আমরা জানি জেনারেলি কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে নরমপন্থী এবং একটি চরমপন্থী। এখানে বাকি যে তিনজনের নাম রয়েছে, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এনারা ছিলেন নরমপন্থী নেতা। আর বাল গঙ্গাধর তিলক তিনি ছিলেন কিন্তু চরমপন্থী নেতা। নেক্সট প্রশ্ন, দেবনামপ্রিয় কথার অর্থ কী? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ রয়েছে দেবতার প্রতি সম্মান, অপশান বি রয়েছে দেবতার নাম, অপশান সি রয়েছে দেবতার প্রিয়, অপশান ডি হচ্ছে দেবতার সমান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেবতার প্রিয়। দেবনাম প্রিয় কথার অর্থ হচ্ছে দেবতার প্রিয়। বিভিন্ন শিলালেখতে মৌর্য সম্রাট অশোককে এই দেবনাম প্রিয় বলে আখ্যা করা হয়েছে।
অশোক কোন বংশের রাজা ছিলেন? এখান থেকে জেনে নিলাম মৌর্য বংশের রাজা। এখান থেকে আরেকটা প্রশ্ন, অশোক কার পুত্র ছিলেন? মৌর্য বংশের কোন সম্রাটের পুত্র ছিলেন অশোক? সেটা আপনারা কমেন্ট বক্সে জানান, এটা আর আমি বলবো না, এটা আপনারা কমেন্ট বক্সে জানান, দেখি আপনারা কতটা জানেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হবেন সেটা অবশ্যই জানান, কারণ আপনারা যেভাবে উপকৃত হবেন সেইভাবেই ভিডিওগুলো বানানো হবে। এছাড়াও নোটস যেমনভাবে দেওয়া হচ্ছিলো নোটসও দেওয়া হবে, একটু সময়ের অভাবের জন্য নোটসগুলো দেওয়া যাচ্ছে না, কিন্তু মক টেস্টগুলো আপনারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করুন, চেষ্টা করা হচ্ছে মক টেস্টগুলো রেগুলার দেওয়ার। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, স্কুল এডুকেশনের ফেসবুক পেজ, সেখানেও কিন্তু লাইক করুন, ফলো করুন, কারণ সেখানেও অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, অনেক নোটস দেওয়া হয়। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।